তিনি সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ কমান্ডো বাহিনীর প্রশিক্ষণের সিলেবাস চুরি করে নিয়েছে ভারত। আসর রাতে স্বামী স্ত্রী যেমন একে অপরকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তেমনি শেখ হাসিনা ভারতকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, যে কি সে দিতে পারবে এবং দিতে পারলে সে গর্বিত অনুভব করে। বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে। ইন্ডিয়াতে আজকে যে সরকার আছে, ভবিষ্যতে যদি সরকার পরিবর্তন হয়ে যে দল ক্ষমতায় আসবে, দুই দলই আমাদের বন্ধু। সুতরাং বন্ধুত্বের সাথে যতটুকু সমঝোতা করে স্বার্থ আদায় করা সম্ভব হবে, যদি বন্ধুত্ব। দর্শক, মাঝে মাঝে ফেসবুকে একটা পোস্ট দেখি যে এরকম বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। দর্শক, ঠিকই শুনেছেন, আর ওই রকমই বন্ধু হলো আমাদের ভারত। আমাদের দেশের বন্ধু হলো ভারত। এই ভারত থাকলে আমাদের দেশের আর কোনো বহিরাগত শত্রুর প্রয়োজন হবে না, কারণ তারাই বড় শত্রু। দর্শক, নতুন সেনাবাহিনীর প্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে নিয়োগ দেওয়ার পর থেকে একে একে চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। তার আর একটা চমক দেখালো, গত সেনাপ্রধান থাকার কালে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নথিপত্র চুরি করে নিয়েছিল ভারত, নিয়মকানুন চুরি করেছিল ভারত, গোপন তথ্যগুলো কোথায় কোথায় কালেকশন করতে হবে বা কোথায় কোথায় অপারেশন চালাইতে হবে সেসব নথিপত্র তারা হ্যাক করে নিয়ে গিয়েছিল, সেই সব তিনি আবার ফিরিয়ে এনেছেন। দর্শক, এসব বিষয়ে আমরা একটা লাইভ শো দেখব। সেখানে সেনা বাহিনীর একজন সদস্য তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছিল, যেগুলো আপনাদের দেখা উচিত, কারণ আপনারা প্রতিনিয়ত রাজনৈতিক খবর শোনেন। বিশেষ করে যারা রাজনৈতিক খবর জানেন কিংবা রাখেন সবসময়, তাদের এই সংবাদটি দেখা উচিত, যে কিভাবে তিনি ফিরিয়ে আনলেন এবং ভারতের সাথে বন্ধুত্বটা কতদিন চলবে। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, চলুন দেখে আসি সেই লাইভ প্রতিবেদনটি। ইন্ডিয়াতে আজকে যে সরকার আছে, ভবিষ্যতে যদি সরকার পরিবর্তন হয়ে যে দল ক্ষমতায় আসবে, দুই দলই আমাদের বন্ধু। সুতরাং বন্ধুত্বের সাথে যতটুকু সমঝোতা করে স্বার্থ আদায় করা সম্ভব হবে, যদি বন্ধুত্বপূর্ণ তিনি হয়তো আশা করছেন এই ধরনের কথাবার্তা বললে কোনো সুযোগ সুবিধা আশা কিংবা ভবিষ্যতে আবার জোর খাটিয়ে আরো কিছু পাওয়া সম্ভব কিনা, এটাও হতে পারে। অথবা আমরা ধরে নিতে পারি যে তিনি কথা বলার সময় লাগাম টেনে কথা বলতে জানেন না। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই যে যখন ইন্ডিয়ার সম্বন্ধে, তখন আমরা একই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ছিলাম, সংসদীয় স্থায়ী কমিটির। আমি মিটিং এ জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই কথাগুলো বলার জন্য তো আমাদের আসলে সাফার করতে হচ্ছে। উনি বলছে সহজ সরল মনে বলে ফেলি, কি বলে ফেলি। কেউ কেউ হয়তো বাজার টাজার করতে যায়, আমার সৌভাগ্য হয়নি, সুতরাং আমি বলতে পারছি না সে ব্যাপারটিতে। তবে আমি একটি ব্যাপারে বেশ কথা বলতে চাই, সেটি হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে। যে চিকিৎসার ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশে চিকিৎসার জন্য বাজেট হচ্ছে ৩৬,০০০ কোটি টাকা, এবং এর জন্য ২,০০০ কোটি টাকা কোনো মহামারীর জন্য অতিরিক্ত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তার অর্থ হচ্ছে যে ৩৮,০০০ কোটি টাকা আমাদের এক বছরের বাজেট। এবং এই বাজেটের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব সারা বাংলাদেশেই চিকিৎসার জন্য খরচ হয় ৭৬,০০০ কোটি টাকা, অর্থাৎ দ্বিগুণ। আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে, অর্থাৎ রোগীরা চিকিৎসার জন্য ৭০ থেকে ৭৩ ভাগ খরচ করে, সরকারের পক্ষ থেকে ২৩ ভাগ, এবং এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ৫-৬ ভাগ খরচ করা হয়। এই হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ব্যবস্থা। এর সাথে আরেকটি জিনিস যোগ হয়েছে, সেই ৭৬,০০০ কোটি টাকার সাথে আরো ৪০,০০০ কোটি টাকা যোগ হবে। কারণ প্রতি বছর এই মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ৪০,০০০ কোটি টাকার আহ বৈদেশিক মুদ্রা এদেশ থেকে বৈধ কম অবৈধ হিসেবে পাচার হয়ে যাচ্ছে। এতে দেশের একটি বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিকিৎসার জন্য মানুষ যেখানে সুলভে চিকিৎসা পায়, যেখানে আস্থা পায়, সেখানে যেতে পারে। কিন্তু আমাদের মতো দেশে এই টাকাটা দেশে রাখার কোনো ব্যবস্থা আছে কিনা, যাতে মানুষ চিকিৎসার জন্য না যায়, মানুষ আমাদের উপর আস্থা পায়, সেই অবস্থা তো আমাদেরকেই তৈরি করতে হবে। বাইরের কেউ এসে তো তৈরি করে দিবে না আসলে। কিন্তু সেই অবস্থা আমরা এখনো তৈরি করতে পারি নাই। অবশ্যই বাংলাদেশের আমি কিন্তু জনাব মোমেনের অবস্থান আমি জানি, আপনি বলবেন যে তিনি তার ব্যক্তিগত মন্তব্য দিয়েছেন, কিন্তু তার বক্তব্যের সাথে আপনার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করছেন আপনারা। তিনি বলেছেন সে দেশে, আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে ভারত যায়, সেটা আমাদের সবচেয়ে বড় অর্জন। তিনি সামান্য অর্জনও বলেন নাই, বড় অর্জন বলেছেন। একটা দেশের মানুষ আরেক দেশে চিকিৎসা নিতে যাওয়াটাকে সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রী বলছেন অর্জন। আর সবচেয়ে বড় অর্জন তো পরের কথা। এটাকে আপনি অর্জনের কোন
মানে মাত্রা এটাকে আপনি আমি ফেলতে তো এটা মামুন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত এসব ব্যাপারে, যে তিনি যে মন্তব্যটি করেছেন হুম। এটা নিয়ে আসলে কোনো আলোচনা করার দরকার আছে কিনা। তিনি তিনি সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী এক এক সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গত টার্মে। এবং বর্তমান সংসদ সদস্য। তিনি হয়তো আশা করছেন এই ধরনের কথাবার্তা বললে কোনো সুযোগ সুবিধা আশা কিংবা ভবিষ্যতে আবার জোর খাটিয়ে আরো কিছু পাওয়া সম্ভব কিনা, এটাও হতে পারে। অথবা আমরা ধরে নিতে পারি যে তিনি কথা বলার সময় লাগাম টেনে কথা বলতে জানেন না। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই যে যখন ইন্ডিয়ার সম্বন্ধে, তখন আমরা একই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ছিলাম, সংসদীয় স্থায়ী কমিটির। আমি হুম। মিটিং এ জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই কথাগুলো বলার জন্য তো আমাদের আসলে সাফার করতে হচ্ছে। উনি বলছে সহজ সরল মনে বলে ফেলি, কি বলে ফেলি, এই ধরনের কথা একটি বলেছিলেন। কিন্তু একজন মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে সহজ সরল ভাবে কথা বলার সুযোগটা আসলে কম। সুতরাং আমি মনে করি তিনি যে কথাটি বলেছেন আসলে এইটা আমাদের বড় অর্জন নয়। আমাদের চিন্তা করতে হবে যে আমরা পাশাপাশি কি। বাজার টাজার করতে যাওয়া এটাকে তিনি সবচেয়ে বড় অর্জন, এখানে সবচেয়ে মানে আমি খুব আমি আমি রিপোর্টটি আমি দেখেছি, হুম, এবং তিনি এই ধরনের কথাবার্তা বলেন, আমি অস্বীকার করব না। তিনি অতীতে এর চেয়ে আরো বেশি যে কথাগুলো বলেছেন, যেগুলো হয়তো বা আমাদেরকে বিব্রত করে, আর যে সমস্ত কথাবার্তা বিব্রত করে সেগুলো সম্বন্ধে আলোচনা করা আসলে খুবই কঠিন। আপনি চিন্তা এখন করে দেখেন যে যে আপনি যে কথাগুলো বলছিলেন, ইন্ডিয়া যে আমাদের, বা দুর্বার মাননীয় প্রধানমন্ত্রীকে কেন ইন্ডিয়া যেতে হলো। হুম, হুম, আপনি দেখেন এই যে দ্বিতীয়বার যে ইন্ডিয়ায় গেলেন, আপনারা হুম, যদি আমাদের নতুন সরকার ক্ষমতায় নেওয়ার পরেই কিন্তু আহ, ইন্ডিয়া এবং চীনে ভিজিট করার কথা। এটা কিন্তু এই ভিজিটটা কিন্তু আজকে কালকে ঠিক হয়নি, এটা আগে থেকেই ঠিক করা ছিল। এবং আগামী 2-3 সপ্তাহ পরেই কিন্তু, 2 সপ্তাহ পরেই কিন্তু চায়নাতেও যাচ্ছেন। সুতরাং এগুলো হচ্ছে সরকারি সফর, প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়ন এবং নিজের দেশের স্বার্থ সিদ্ধির জন্য যাওয়া। দ্বিতীয়টি হচ্ছে যে কেন তাহলে নিজের প্রথমবার, দেশের স্বার্থ সিদ্ধির জন্য যাওয়া। আমি 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 হ্যাঁ, কথা শেষ দুটোই করে শেষ নেই, করলে আমি কথা এখন শেষ করে নেই। হুম, প্রথমবার যখন গেলেন তখন হচ্ছে পার্শ্ববর্তী দেশের নতুন সরকার গঠিত হয়েছে, স্বাভাবিকভাবেই এইটা একটা রীতি। সেই জন্যই একবার যেতে হয়েছে, যেখানে আসলে দ্বিপাক্ষিক কোনো মিটিং করার কোনো সুযোগ ছিল না, তাহলে হয়তো দ্বিতীয়বার যেতে হতো না। হুম, আমরা জানি যে বঙ্গবন্ধু ইন্ডিয়ার কথা না শুনেই ওআইসিতে গিয়েছিলেন, কথাটা খুব সত্য। হুম, তেমনি ভাবে বঙ্গবন্ধু কন্যা কিন্তু ইন্ডিয়ার কথা না শুনে চায়নাতে যাচ্ছেন আগামী 2 সপ্তাহ পরে, এটাও কিন্তু সত্য। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে এমন দূরদর্শী নেত্রী অতীতে তো ছিলই না, ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে। হুম, চায়নার সাথে সুসম্পর্ক, ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক, রাশিয়ার সাথে সুসম্পর্ক, আমেরিকার সাথে নির্বাচন পূর্ব কিছু দূরত্ব সৃষ্টি হলেও সেটাও মিটিয়ে ফেলতে পেরেছেন। এর চেয়ে সফল, জাপানের সাথে সুসম্পর্ক, এর চেয়ে সফল কূটনৈতিক বিজয় আপনি কোথায় দেখেন, আমাকে একটু বুঝিয়ে বলবেন পরে। দ্বিতীয়ত, আপনি একটা কথা বলেছেন যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ পর্যন্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়নি। যেগুলো হয়েছে সমঝোতা স্মারক, অর্থাৎ এমওইউ, হুম, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কোনো চুক্তি এখন পর্যন্ত কোনো এগ্রিমেন্ট স্বাক্ষর হয়নি। হ্যাঁ, আপনি দুটো ব্যাপারে কথা বলেছেন। একটি বলেছেন, আমাকে জিজ্ঞাসাও করেছেন যে আপনি তিস্তা নিয়ে কি হলো এবং ট্রেন নিয়ে কি হলো। হুম, কিন্তু বাইরেও কিন্তু তিনটি সমঝোতা স্মারক নবায়ন হয়েছে, আরো 7টির মতো নতুন করে হয়েছে, এবং সেগুলোর মধ্যে এ দুটো আছে, কোনো সন্দেহ নেই। এবং আমরা সবসময় মনে করি তিস্তার পানিতে আমাদের ন্যায্য হিস্সা আছে, এটা কেউ অস্বীকার করি না। ইন্ডিয়া, বিশেষ করে পলিটিক্স, বিশেষ করে পশ্চিমবঙ্গের পলিটিক্স আমাদের স্বার্থ উদ্ধারে বাধা দিচ্ছে, তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন কিন্তু যৌথ সমীক্ষার জন্য ইন্ডিয়াতে একটা টিম বাংলাদেশে খুব শীঘ্রই ভিজিটে আসবে। এবং হুম, সাথে সাথে এই চায়না কিন্তু আমাদের তিস্তা ব্যারেজে সহায়তা করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, এবং হুম, সেই জন্য সেই ইন্ডিয়া দেখলো যে চীন যদি এটা করে ফেলে তার জন্য একটা বেকায়দার অবস্থা সৃষ্টি হবে। সেই জন্য আজকের পত্রিকায়ও দেখলাম যে এতেও তারা বিনিয়োগ করতে আগ্রহী। সুতরাং ইন্ডিয়া কি দিচ্ছে ধীরে ধীরে দেখতে পাবে। দ্বিতীয়, ট্রেন হুম, যোগাযোগের ক্ষেত্রে সত্যিকার অর্থে এটা কিন্তু নতুন কিছু না বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশ থেকে কলকাতাতে ট্রেন যাচ্ছে, মানে ইন্ডিয়াতে ট্রেন যাচ্ছে, বাংলাদেশে অতীতেও গেছে,
এবং যেটি যাওয়ার কথা যে জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার কথা। এখন কথা হচ্ছে এইটা কি করতে পারে, আমাদের কি কি অসুবিধা করতে হবে, অবশ্যই বিবেচনা নিতে হবে। আমরা কি সুবিধা পেতে পারি তাও বিবেচনায় রাখতে হবে, এবং এর প্রতিদানে আমরা কি পেতে পারি সেটাও আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আইটি সেক্টর, স্বাস্থ্য সেক্টর, রেলের, যেমন আমি যেখানে আমার জন্ম সিরাজগঞ্জ, সেইখানে এই একটা বড় কন্টেইনার ডিপো হচ্ছে বিশাল ইন্ডিয়ান অর্থায়নে, সেটাও কিন্তু এবার চুক্তির মধ্যে ছিল। আপনি চিন্তা করে দেখেন, শুধু চিকিৎসার জন্য বাইরে মানুষ যাবে, এইটা কিন্তু কোনো অর্জনের মধ্যে পড়ে কিনা আমি আসলে বুঝতে পারি না। তবে বেগম খালেদা জিয়া কিন্তু এই চিকিৎসার জন্য যারা বিরোধিতা করেন, আমি তার বয়স হয়ে গেছে, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে তিনিও কিন্তু বিদেশ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন। আমাদের দেশে মানুষের মাথায় হয়েছে হাঁচি কাশি হলে, অর্থনৈতিক সামর্থ্য থাকলে দেশের বাইরে যাবেন, এই মানসিকতাটা সঠিক নয়। সুতরাং আমি মনে করি যে একবার দুইবার যাওয়া অসুবিধা কিছু। আরেকটা ব্যাপার যদি আপনি স্পষ্ট খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু কন্যা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া যে সরকারি পক্ষে যারা আছে বিজেপি, তাদের সাথেই দেখা করেন নাই। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যে দলটি সবচেয়ে তাদের সাথে দেখা করেছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই সরকারের জন্য সবচেয়ে একটা সুবিধাজনক অবস্থা হচ্ছে ইন্ডিয়াতে আজকে যে সরকার আছে, ভবিষ্যতে যদি সরকার পরিবর্তন হয়ে যে দল ক্ষমতায় আসবে, দুই দলই আমাদের বন্ধু। সুতরাং বন্ধুত্বের সাথে যতটুকু সমঝোতা করে স্বার্থ আদায় করা সম্ভব হবে, যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে। এখানে আমার একটু প্রশ্ন, মুন্না ভাই আপনি অনেকগুলো বলেছেন, সম্পর্ক দিয়ে একটা প্রশ্ন করব। আমার আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্কের উন্নয়ন ছাড়া বাংলাদেশের জনগণ এবং দেশের জন্য কি এমন ধরেন কিছু আন্তর্জাতিক লেনদেনের প্রশ্ন যদি বলি, কি অর্জন যদি বলে, আমি যদি বলি বাস্তবতা জনাব একে মোমেন যত সাদাসিধা ভাবে সরলতার সাথে যাই বলুক, কিন্তু বাস্তবতা এটাই যে বাংলাদেশ থেকে মানুষ কোটি কোটি ডলার সেখানে দিয়ে আসে চিকিৎসার নামে এবং অন্যান্য বিষয়ের নামে। এই যদি অর্জন হয়, আর আপনি যদি অর্জন না বলেন, তাহলে অর্জন বলতে কোনটা আপনি বুঝাচ্ছেন, বা অর্জন বলতে কি আছে? স্পষ্ট হয়ে বললাম, প্রতি বছর 40,000 কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র মেডিকেল ট্যুরিজম। তার মানে দিয়ে আসছি আমরা, দিয়ে আসছি। এখন আপনার পক্ষে তো কথা বললাম, তারপর কথা বলতে দেন, বলেন। তাহলে আমাদের অর্জনটা কি? আপনি দেখেন, স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে প্রতিবেশীদের সাথে 3টা বড় অর্জন হয়েছে। কি অর্জন? প্রথম অর্জনটি একটু মাউন্ট ভাই বলেছেন যে ইন্ডিয়ান সৈন্যদের 3 মাসের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল। আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু। সমুদ্র সীমা, বাংলাদেশের ভূখণ্ডের সময় সমুদ্র সীমা একমাত্র আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মিয়ানমার এবং ইন্ডিয়ার কাছে আইনগত যুদ্ধে জিতে পেয়েছি। ছিটমহল সমস্যা, পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, অনেক দেশ যারা শত শত বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে সীমানা নির্ধারণে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা জননেত্রী শেখ হাসিনা সমাধান করেছেন এবং বেশ বড় সড় বিজয় অর্জন করেছেন, 80% বেশি সীমানা অর্জন করে। ভারত 20 ভাগ বা 15 ভাগের মতো পেয়েছে। আমাদের সমস্যা যে ইন্ডিয়ার সাথে নাই তা না। আমি বলছি জনগণের জন্য, দেশের জন্য কি এনেছেন আপনি, যেগুলো বলছেন এইটা কি জননেত্রী শেখ হাসিনা, এইটা এই 3টা ঘটনা বললাম, কোনো সম্পৃক্ততা নাই। সাগরের পেয়েছে, সাগরের মাছ সব ধরে নিয়ে যাচ্ছে ভারত। কে ধরে নিয়ে যাচ্ছে? ভারত ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু বহুবার। না, মিয়ানমার থেকে তারা কিছু নেওয়ার চেষ্টা করে, আমাদের সমুদ্র সীমা আমরা পেয়েছি। আমাদের সমুদ্র সীমা থেকে এখন আমার দেশের রিকশাওয়ালার উপকারটা কি? আমার উপর আপনার উপকার কি পেলাম সেটাই বলতে যাচ্ছে, মানে ডিরেক্টলি। ব্লু ইকোনমি সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? কোন ইকোনমি? আমি সমুদ্র ইকোনমিতে আমি যদি আমি সাধারণ পাবলিকের কথা বলছি। এখন আপনি যদি, আমি তো সাধারণ পাবলিকের কথা বলছি। আমরা প্রথমত হচ্ছে দেশের সার্বভৌমত্ব, যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি মনে হয় বুঝতে পারেন নাই যে ভারতীয় সৈন্য সরে যাওয়াতে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কতটুকু উপকার হয়েছে। আপনি মনে হয় বুঝতে পারেন নাই এই সমুদ্র সীমা পাওয়ার জন্য আমরা অর্থনীতিতে কতটুকু সমৃদ্ধ হতে পারি, এটা আপনি বুঝতে পারেন নাই। গ্যাস উত্তোলন থেকে শুরু করে, খনিজ সম্পদ উৎপাদন থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে, বুঝতে পারেন নাই ছিটমহল সমস্যার সমাধান হওয়ার কারণে আমাদের ওই ছিটমহলবাসীরা কি উপকৃত হয়েছে। আঙ্গুর পোতা দহগ্রামে আমি গেছি, আমি জানি। আর এখন গেলে দেখবেন জীবন, ঠিক আছে, এগুলো যদি অর্জন বলেন তাহলে এটা কি জননেত্রী শেখ হাসিনার একার উপকার হয়েছে? মানে আচ্ছা, এছাড়া
সার্বভৌমত্ব প্রশ্নে বিরোধী দল থেকে সরাসরি গত দুদিন ধরে বেশ আহ সোচ্চার হচ্ছে একটি বিষয়, সেটি হলো যে বরং আপনার সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন। এই সরকার সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ ট্রেন লাইন আগে আপনি বলেছেন আগেও ছিল, আগে যেটা ছিল আর এখনকার সাথে আকাশ পাতাল ব্যবধান আছে। আগে ছিল আমাদের কিছু তত্ত্বাবধানের বিষয় ছিল এখানে, কিন্তু এবার যে চুক্তি করা হয়েছে বা আপনার ভাষায় এমইউ করা হচ্ছে, সেখানে বাংলাদেশ কোনো প্রশ্ন করতে পারবে না তাদের রেলগাড়িটি কি আছে না আছে। রেলগাড়ি তাদের চালক চালিয়ে আমাদের ভূখণ্ড দিয়ে চলে নিয়ে যাবে। এখানে নিরাপত্তা থেকে শুরু করে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। এই জায়গাটা ছোট্ট করে যদি শেষ করেন আপনি এটা প্লিজ। খুবই ছোট্ট করে বলার চেষ্টা করব। আপনি যখন ট্রেনটি বর্ডার, আমি জানি না যে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের কোনো এর মধ্যে কোনো পার্টিসিপেশন নাই। আপনি জানেন ট্রেনটি যখন ঢুকবে হুম। তার আগে এটা যৌথভাবে পরিদর্শন করে চেক করে দেখা হবে যে এমন কিছু যাচ্ছে কিনা এটা যেটা এতদিন আমাদের ছিল, এটা এতদিন ছিল। আমি যদি ভুল না করি অবশ্যই আমি আপনার মধ্যে, কারণ যেহেতু আমরা চুক্তিতে কি লেখা আছে কেউ এখনো পর্যন্ত সুস্পষ্ট ভাবে হিডেন। সুতরাং না জেনে হাওয়ার উপরে আলাপ করে লাভ হয় না। সুতরাং না না, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানি স্পষ্ট হয়েছে সেটা হলো এমইউটি যখন আসবে তখন আমরা সেই ধরনের আলাপ করতে পারবো। যে যেটি ইনফরমেশন আপনিও জানেন না, এসছে আপাতত। আমিও দেখিনি, সেটা নিয়ে আমরা ঘন্টার পর আলাপ করি, এই জন্য তো টকশো জনপ্রিয় না না হয়। না, কিন্তু যে বিষয়গুলি এসছে আপাতত, যেগুলি সত্য, সেগুলি আমাদেরকে অনেক ভাবিত করে কিনা। যেমন আগে আগে বাংলাদেশি চালক এই পার থেকে ওপারে নিয়ে যেত, এখন ভারতীয় চালক যাবে। আগে বলা হতো যে ভিতরে কি আছে না আছে আপনি কি এমইউটা দেখেছেন? না, এটা এমইউ অলরেডি, এমইউ কয়েকটি পয়েন্টস অলরেডি পত্রিকাতে এসছে, রিপোর্টিং হয়েছে, স্পষ্টভাবে এইসব কথা বলা আছে। স্পষ্টভাবে বিরোধী কারণ দলের নেতা ছাড়া, সেটারই পরীক্ষামূলক বিরোধী দলের নেতারা ছাড়া কেউ বলছেন কি? পত্রিকায় এটা বলেছেন, বিরোধী দলের নেতারা এই কথাগুলো বলেছেন। প্রথম ক্লাস পত্রিকাতে এসছে এবং এটারই পরীক্ষামূলক ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা স্পষ্ট করে বলেছেন এইভাবেই চলবে, আগামী মাস থেকে এর পরীক্ষামূলক চালু শুরু হবে। সেটা আমি নিজে বলেছি যে জুলাই মাস থেকে পরীক্ষামূলক। আমরা দেখি না কি হয়, একটু অপেক্ষা করি। আমরা এর দেখি না। আগেও এর আগেও চালু হওয়ার কথা ছিল, চালু হয়নি। এবারও দেখি না কেন। তবে একটি কথা মনে রাখবেন, ওই যে বিএনপি যে দেশ বিক্রির কথা বলে, হুম। আসলে দেশ বিক্রি কি জিনিস সেটা তারা বোঝে কিনা। দেশ বিক্রি তো আসলে অনেকবার নাকি করা হলো, যে কোনো ঘটনা ঘটলে দেশ বিক্রি হয়, কিন্তু দেশ বিক্রিটা যে কি জিনিস আজকে পর্যন্ত আমি বুঝতে পারলাম না। একটু দয়া করে পর ভবিষ্যতে বুঝিয়ে বলবেন। আচ্ছা, তার মানে এগুলিকেই আপনি মনে করেন যে দেশ। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ প্রতিবেদন, যেখানে টক শোতে খুব গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য তিনি করছিলেন এবং কিছু কথা বলছিলেন। তিনার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই জানাবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।